বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, কাশীপুরের ঘটনা, প্রমোটারকে হেনস্থার ঘটনা, মারধরের ঘটনা, অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ, টবিন রোডে 2 বছর আগে তিনি এক প্রমোটারকে হেনস্থা করেছিলেন, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বাধা দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন এবং সেই সময় প্রমোটার যখন পুলিশের কাছে যেতে চেয়েছিলেন তখন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পাল তিনি তাকে বাধা দিয়েছিলেন, বলেছিলেন যে অভিযোগ জানালে ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে। আরে এটা রামকৃষ্ণ পাল, আপনি এনাকে ঠাকুর রামকৃষ্ণ ভাববেন না, এটা তৃণমূলের রামকৃষ্ণ। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা মামলা ক্ষেত্রে দেখুন, প্রথমে জেসিবি ছিল ভালো ছেলে, শরীয়ত আইনের সে ধারক বাহক ছিল, তারপর এক এক করে তারও বিভিন্ন ভিডিও বেরোলো, ছেড়ে দিন। তারপর এলো জায়েন্ট সিং, তার তো ভিডিওর শেষ নেই, তার একের পর এক ভিডিও আসছে। তারপর এলো তৃণমূলের ভালো ছেলে, শিক্ষিত ছেলে, কি নাম, এই এটার নাম কি হলো, রানা, অভিজিৎ মন্ডল রানা। এখন তার পর পর ভিডিও আসবে, এদের পর পর কীর্তি বেরোবে, তবেই না তৃণমূল, তবেই না তৃণমূলের ভালো ছেলে। দেখুন, মুখ্যমন্ত্রী শাহজাহানকে ভালো ছেলে বলেছেন, অনুব্রতকে ভালো ছেলে বলেছেন, ববি হাকিম অনুব্রতকে বাঘ বলেছেন, আরাবুলকে পার্থ চ্যাটার্জি তাজা নেতা বলেছেন, এখন অতীন ঘোষকে ভালো ছেলে বলেছেন। এবার ভালো ছেলেদের এক এক করে নমুনা বেরোচ্ছে, হাতে বন্দুক নিয়ে প্রমোটারকে চমকাবে, তবেই না তৃণমূলের ভালো ছেলে। অতীনদা নিয়মিত ওখান থেকে নৈবেদ্য পেতেন, তাই ওনার ভালো ছেলে। কিন্তু এরা সমাজের জন্য ভালো নয়, এরা সমাজের ক্যান্সার। প্রত্যেক কটা শিক্ষিত হতে পারে, সে তো অতীনদাও শিক্ষিত, কিন্তু মানুষ হতে পেরেছে কি? মানুষ যদি হতো তাহলে প্রথমে দল থেকে তাড়াতো, শুধু ওই পুলিশ তার দায়িত্ব নেবে বলে দায়বদ্ধতা এড়াতো না, দল থেকে তাড়াতো। আর তৃণমূলে এদের দল থেকে তাড়ানো মানে কম্বলের লোমবাচার সমান হবে। ধন্যবাদ সজলদা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, অভিজিৎ মণ্ডল নামটা এখন সকলেরই চেনা, ওরফে রানা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে কাশীপুরের ঘটনায় কিন্তু একটা ঘটনা নয়, 2 বছর আগেও কিন্তু এই ধরনেরই প্রায় একটা ঘটনা ঘটেছিল, যেখানে একজন প্রমোটারকে একেবারে প্রকাশ্য রাস্তায় বন্দুক উঁচিয়ে হুমকি দেওয়া হয়েছিল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পরামর্শে তিনি পুলিশের দ্বারস্থ পর্যন্ত হননি। এখন এই সমস্ত তথ্যগুলো সামনে আসছে। এ তো যা দাঁড়িয়ে যাচ্ছে, অনুব্রত, শাহজাহান, জেসিবি, বুলেট, জায়ান্ট, তবে কি রানা না অভিজিৎ, এ তো পূজ্যপাদ। সকাল থেকে উঠে এদের নাম জপ করতে হবে, এদের নাম আলোচনায় হবে, একেবারে দেশের বিশিষ্টতম মানুষ বলতে যাবো যায়, রোজ এদের নাম নিয়ে চর্চা হবে। বাংলা এবং বাঙালি জীবনের এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, যা ইদানিংকালে আমরা সবাই দেখতে পাচ্ছি। আর তো পেঁয়াজের খোসা, একটা করে খুলবেন, নতুন একটা বেরোবে, আবার দুর্গন্ধ, আবার খুলবেন, আবার বেরোবে, আবার দুর্গন্ধ। এবং প্রত্যেকবার মুখ্যমন্ত্রী অথবা তার মতো করে কেউ বলবেন, না না আমরা তো জিরো টলারেন্স। তারপরে এখন রানা নাকি তার আগের দিন অভিযোগ আসার পরে এখন দেখা যাচ্ছে আর এক কোন প্রমোটারকে পেটানো না কি একটা কি করা, তারপর সেই প্রমোটার সেটা নিয়ে অভিযোগ করবেন, কাউন্সিলর বারণ করে দিচ্ছে না আপনি যেতে পারবেন না। ফলে কাউন্সিলর সহ এই বাহিনীর, তৃণমূলের দাপটের এবং তার সঙ্গে পুলিশ, এই তিনে মিলিয়ে যে কার্টেল এবং করে একটা বিকল্প আইনের শাসন বলতে যাবো যা, তাকে বরবাদ করে দিয়ে তৃণমূলী শাসন, দাপটের শাসন, সিন্ডিকেটের শাসন, ওদের কথায় আইন, ওদের কথায় অর্থনীতি, ওদের কথায় লুট, ওদের কথায় দাপট, কেননা ওদের কথাতেই ভোট হবে, অর্থাৎ ভোট কেড়ে নেওয়া হবে, ছাড়া হবে। এই তো চলছে পশ্চিমবাংলায়, এটা একেবারে স্পষ্ট। প্রতিদিন নতুন নতুন পেঁয়াজের খোসা বার হবে এবং দুর্গন্ধ বেরোবে, কারণ গোটা তৃণমূলটা এই দুর্নীতি আর দুষ্কৃতির বাহিনীকে নিয়েই তৈরি। সুজনবাবু, ধন্যবাদ। আমাকে ওই টবিন রোড থেকে ধাক্কা মারতে মারতে আমার বাড়ির সামনে নিয়ে এসেছিল, এই ফ্ল্যাটের লোকেরা সব দেখেছিল, ঠিক আছে, ওই বছর 2 আগে। ওই আমি যেহেতু ওই কাজটা আটকে রেখেছিলাম, সেই জন্য ওই মা ফ্ল্যাটের কাজটা আমাকে ধাক্কা মারতে মারতে এখানে নিয়ে আসে এবং মেশিন চমকে আমাকে আর্মস দেখিয়ে আমাকে দমানোর চেষ্টা হয়। বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো,
আর কোনো হ্যাঁ হুঁ করার কোনো জায়গা থাকবে না, একদম চালিয়ে দেবো। মেশিন, হ্যাঁ, এইরকম জামা তুলে মেশিন দেখিয়ে বলেছিল। এটা রানা বলেছিল, মেশিনটা ছিল অজয় বলে ওই কাশীপুরের একটা ছেলের কাছে। হুম হুম, হ্যাঁ, রানার সঙ্গে আরও 4 জন ছিল। ওই ধাক্কা মারে। হয়েছিলেন না, ওই যেহেতু নেতাদের সঙ্গে আমি মানে যোগাযোগ রেখে চলেছিলাম, সেই জন্য আর পুলিশের কাছে যাইনি, কেন নেতারা বারণ করেছিল যে পুলিশ কথা করে না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। রামকৃষ্ণ পাল আছে, স্বপন চক্রবর্তী আছে। তারা কি বলেছিল? তারা বলেছিল হ্যাঁ কাজটা পাবে, তুমি পাবে, কিন্তু আলটিমেট আমাকে দেয়নি। তারা সবাই তৃণমূল। পয়সা খেয়ে ওদেরকে দিয়েই এ করেছে। আমি যেখানে অফিস খুলেছি বা নতুন প্রজেক্ট করেছি ওখানে একজন ভাড়াটে ছিলেন। ওনার ভাড়াটের সেটেলমেন্ট করে দেওয়ার জন্য একজন 5 লক্ষ টাকা চেয়েছিল, অভিজিৎ মণ্ডল রানা। ও ভাড়াটেকে দীর্ঘদিন আটকে রেখেছিল যাতে সেটেলমেন্ট না করে। ভাড়াটে কালকে সেটেলমেন্ট করে আমরা ওকে নতুন ঘরও দিয়ে দিই, নতুন ঘর ব্যবস্থা করে দিই। সেইটা থেকেই রাগের সূত্রপাত। লোককে দিয়ে আমার কাছে খবর পাঠাচ্ছিল যে আমি সেটেলমেন্ট করে দিচ্ছি, আমাকে কিছু টাকা 5 লক্ষ টাকা দিলেই হবে। অফিসে এলো, অফিসে আপনারা গিয়ে দেখতে পারবেন। আপনি কি দেবেন না বলেছিলেন বা কিছু? না, আমি দেবো না বলেছিলাম। দেব না বলেছিলেন? কবে বলেছিলেন এটা? আগেই বলে দিয়েছিলাম, কিন্তু যেহেতু সেটেলমেন্টটা হচ্ছিল না সেহেতু তখন ওর আশা ছিল। এই সেটেলমেন্টটা হয়ে গেছে, ওর ইয়েটা তখন আর নেই। সেটেলমেন্ট নিজেরাই করলেন? হুম 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 মানে আপনি নিজেরাই সেটেলমেন্ট যা করার করলেন, কিন্তু দাবি কি ছিল? কি দিতে হবে আপনাকে? 5 লাখ। হুম। তারপর কি হয় আপনার অফিসে কালকে কখন? 11টা মনে নেই ঠিক সঠিক টাইম, 11:40-45 10-12 জন মিলে আসে। আমি আর প্রদীপ সিং দুজনে ছিলাম। আপনি ভিডিও ফুটেজ তো দেখলেই পেয়ে যাবেন। আর প্রদীপকে মনে হয় বাইরে নিয়ে গিয়ে বাঁশ-টাস দিয়ে মারে। আমাকে বিভিন্ন লোকের নাম বলছিল, আমরা এর লোক তার লোক, এই বিভিন্ন লোকের নাম বলছিল। একজন কি যে ইদানিং যে জায়েন্ট সিং না কি সে, তারপর আমি অতীন ঘোষের লোক, আবার কেউ কিছু করতে পারবে না, এইসবই বলছিল। একজন